মিতালি সেন, ঢাকা 2025। আসলে আমার গল্প এখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল এমন একটা ঘটনা ঘটেছে যা না বললেই নয়। গতকাল সকালে আমি বাজার করতে গিয়েছিলাম। ফেরার পথে দেখি রাস্তায় একটা ভিড় জমেছে। কৌতূহলের বসে আমিও কাছে গেলাম। দেখি একটা যুবতী মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করছে, আমি আর পারি না, আমি মরে যেতে চাই। আমি মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? মেয়েটি আমার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করল। আন্টি, আমি খুব কষ্টে আছি। আমার পরিবার আমাকে বুঝতে পারছে না। তানিয়া বলল, কিন্তু আন্টি, তারা তো আমাকেই দোষ দিচ্ছেন গু। আমি বললাম, তুমি তাদের বলো যে একজন মহিলা তোমাদের সাহায্য করতে চাইছেন। তারা আসবে গু। পরের দিন তানিয়া তার মা বাবাকে নিয়ে আমার বাড়িতে এলো। তার মা রওশন বেগম, বাবা করিম সাহেব। রওশন বেগম আমাকে বললেন, আপনি আমাদের কি সাহায্য করতে পারবেন? আমি তাদের রঞ্জনের পুরো গল্প বললাম। বললাম কিভাবে আমরা এই সমস্যার সমাধান করেছি। করিম সাহেব শুনে বললেন, কিন্তু আমাদের তো মনে হয় তানিয়াই রাহুলকে উত্তেজিত করে। কি? আমি তাদের বোঝালাম যে এটা তানিয়ার দোষ নয়, এটা রাহুলের মানসিক সমস্যা। আমি বললাম, আপনারা রাহুলকে নিয়ে একজন মনোবিদের কাছে যান। কিন্তু রওশন বেগম বললেন, রাহুল যেতে রাজি হবে না। আমি বললাম, রাহুলকে একবার আমার কাছে নিয়ে আসুন, আমি তার সাথে কথা বলে দেখি। কয়েকদিন পর রাহুল আমার বাড়িতে এলো। সে দেখতে অনেকটা রঞ্জনের মতো, লম্বা, সুন্দর ছেলে। আমি রাহুলের সাথে অনেকক্ষণ কথা বললাম। বুঝলাম যে তার সমস্যা রঞ্জনের চেয়েও জটিল। রাহুল আমাকে বলল, আন্টি, আমি জানি এটা ভুল, কিন্তু আমি তানিয়াকে ছাড়া থাকতে পারি না। আমি তাকে বোঝালাম যে এটা একটা রোগ, চিকিৎসা করালে সেরে যাবে। কিন্তু রাহুল বলল, আন্টি, আমি ডাক্তারের কাছে যেতে চাই না। আমি তাকে রঞ্জনের ফোন নম্বর দিলাম। বললাম, তুমি রঞ্জনের সাথে কথা বলো, সে তোমাকে সাহায্য করতে পারবে। রাহুল রঞ্জনের সাথে কথা বলল। রঞ্জন তাকে অনেক সাহস দিল। অবশেষে রাহুল চিকিৎসা নিতে রাজি হল। তার পরিবারও তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হল। এই ঘটনার পর আমি বুঝলাম যে আমার কাজ আরও বিস্তৃত হতে হবে। শুধু সাপোর্ট গ্রুপ দিয়ে হবে না। আমি একটা হটলাইন খোলার কথা ভাবলাম, যেখানে এরকম সমস্যায় ভোগা মানুষ ফোন করে সাহায্য চাইতে পারবে। আমি এই বিষয়ে ডাক্তার রহমানের সাথে কথা বললাম। উনি খুব উৎসাহিত হলেন। ডাক্তার রহমান বললেন, এটা খুব ভালো উদ্যোগ, আমি আপনাকে সাহায্য করব। আমরা একসাথে একটা এনজিও গঠন করলাম। নাম দিলাম পারিবারিক সাহায্য কেন্দ্র। এই এনজিওর মাধ্যমে আমরা একটা হটলাইন চালু করলাম। একজন মনোবিদ সবসময় দায়িত্বে থাকেন। প্রথম সপ্তাহেই 15-20টা ফোন এসেছিল, বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা। আমি বুঝলাম যে এই ধরনের সমস্যা আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি। এর মধ্যে সায়মার বিয়ের দিন এসে গেল, আমার মেয়ের বিয়ে। আমি খুব আনন্দিত। বিয়ের দিন অনেক অতিথি এসেছিলেন। তাদের মধ্যে আমার সাপোর্ট গ্রুপের অনেক পরিবারও ছিল। একজন মা আমার কাছে এসে বললেন, মিতালি আপা, আপনার কারণে আজ আমার ছেলেও সুস্থ। আজ আপনার মেয়ের বিয়ে দেখতে এসে আমার খুব ভালো লাগছে। আরেকজন বললেন, আপা, আপনি আমাদের পরিবারের দেবদূতকে। এসব কথা শুনে আমার খুব ভালো লাগছিল। বিয়ের অনুষ্ঠানে রঞ্জনও একটা বক্তৃতা দিয়েছিল। সে বলেছিল, আমার মা আমাকে যে ধৈর্য দিয়ে সুস্থ করেছেন, সেই অভিজ্ঞতা দিয়ে আজ অনেক পরিবারের সেবা করছেন। সায়মা বিদায়ের সময় আমাকে বলেছিল, মা, তুমি আমার গর্ব। তুমি যে কাজ করছো সেটা চালিয়ে যেওই। বিয়ের পর আমার জীবন আরও ব্যস্ত হয়ে গেল। একদিকে এনজিওর কাজ, অন্যদিকে বইয়ের প্রমোশন। আমার বই খুব ভালোবাসার সীমানা খুব প্রকাশিত হওয়ার পর খুব ভালো সাড়া পেয়েছে। প্রথম 1 মাসেই 1000 কপি বিক্রি হয়েছে। অনেক পাঠক আমাকে ইমেইল করে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, আপনার বই পড়ে আমি সাহস পেয়েছি। আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছি। আরেকজন লিখেছেন, আপনার মতো মা পেলে আমিও হয়তো সুস্থ হয়ে যেতাম। এসব বার্তা পড়ে আমার মনে হয় যে আমার সংগ্রাম সার্থক হয়েছে। গত মাসে আমাকে একটা জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে, সমাজসেবায় অবদানের জন্য পুরস্কার। পুরস্কার নেওয়ার সময় আমি বলেছিলাম, এই পুরস্কার শুধু আমার নয়, এটা সেই সব পরিবারের যারা তাদের সমস্যাকে লুকিয়ে না রেখে সমাধানের চেষ্টা করেছেন।
রঞ্জন সেদিন মঞ্চে উঠে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, মা, তুমি আমার গর্ব। সেদিন সায়মাও এসেছিল তার স্বামীর সাথে। সায়মা মঞ্চে উঠে বলেছিল, আমার মা আমাদের পরিবারের নায়ক। আজকাল আমার কাছে প্রতিদিন অনেক ফোন আসে, বিভিন্ন জায়গা থেকে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ। গত সপ্তাহে আমি কলকাতায় গিয়েছিলাম একটা সেমিনারে বক্তৃতা দিতে। সেখানে আমি রঞ্জনের পরিবারের সাথেও দেখা করেছি। অর্জুন এখন 7 বছর বয়সী। সে খুব বুদ্ধিমান ছেলে। অনন্যা 3 বছর বয়সী, খুব চঞ্চল। অনিতা আমাকে বলেছিল, মা, অর্জুন প্রায় আপনার কথা বলে। সে বলে তার নানি একজন বিখ্যাত মানুষ গো। আমি হেসে বলেছি, আমি বিখ্যাত নই। আমি শুধু একজন মা। কলকাতা থেকে ফিরে আসার পর আমি আরও একটা প্রজেক্ট হাতে নিয়েছি। একটা রিহ্যাব সেন্টার খোলার কথা ভাবছি। এই সেন্টারে যারা মানসিক সমস্যায় ভুগছেন তারা এসে চিকিৎসা নিতে পারবেন। আমি এই বিষয়ে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলেছি। তারা সবাই সহযোগিতা করতে রাজি। একজন মনোবিদ বলেছেন, মিতালি আপা, আপনি যা করছেন সেটা অসাধারণ। এই ধরনের সেন্টারের খুবই প্রয়োজন। আমি এখন এই প্রজেক্টের জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করছি। কয়েকজন ধনী ব্যবসায়ী আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল একটা টিভি ইন্টারভিউতে আমি এই প্রজেক্টের কথা বলেছি। আশা করি আরও সাহায্য পাব। রবীন্দ্র আজকাল খুব গর্বিত। সে বলে, মিতালি, তুমি এখন একজন জাতীয় ব্যক্তিত্ব। আমি বলি, আমি শুধু একজন মা। বাকি সব আল্লাহর দেওয়াগি। গত মাসে আমার দ্বিতীয় বইয়ের কাজ শুরু করেছি। এই বইয়ে আমি আরও 20টি পরিবারের গল্প লিখব। প্রকাশক বলেছেন, আপনার প্রথম বইয়ের চাহিদা দেখে মনে হয় দ্বিতীয় বইও হিট হবে। আমি আশা করি আমার এই কাজ আরও বেশি মানুষের কাজে আসবে। কয়েকদিন আগে তানিয়া আমার কাছে এসেছিল। সে বলেছিল, আন্টি, রাহুল ভাই এখন অনেক ভালো। সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। আমি খুশি হয়েছিলাম। আরেকটি পরিবার সুখী হয়েছে। তানিয়া বলেছিল, আন্টি, রাহুল ভাই এখন একটা মেয়ের সাথে সম্পর্ক করছে। শীঘ্রই বিয়ে হবে। এই খবর শুনে আমার মনে হয়েছিল যে আমার সংগ্রাম সার্থক হয়েছে। আজকাল আমার কাছে আন্তর্জাতিক পর্যায় থেকেও যোগাযোগ আসে। ভারত, পাকিস্তান থেকে মানুষ আমার সাহায্য চায়। একজন ভারতীয় মা আমাকে ইমেইল করে বলেছেন, আপনার বই পড়ে আমি সাহস পেয়েছি। আমার ছেলের চিকিৎসা শুরু করেছি। পাকিস্তান থেকে একজন ডাক্তার যোগাযোগ করেছেন। তিনি সেখানে আমার মতো একটা সেন্টার খুলতে চান। আমি বুঝতে পারছি যে এই সমস্যা শুধু আমাদের দেশেই নয়, সারা পৃথিবীতেই আছে। আমি ভাবছি একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করার কথা। গত সপ্তাহে আমি একটা বিদেশি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে লেকচার দিয়েছি। সেখানে আমার গল্প শুনে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। একজন প্রফেসর বলেছেন, মার্সেন, your story is very inspiring. We want to invite you to our university. আমি এখন ইংরেজিও শিখছি, যাতে আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো কাজ করতে পারি। সায়মা মাঝে মধ্যে আমার কাছে আসে। সে এখন গর্ভবতী। আগামী মাসে আমার নাতি বা নাতনি হবে। সায়মা বলেছিল, মা, আমি চাই আমার সন্তানও তোমার মতো সাহসী হোক। আমি বলেছি, সাহস সবার মধ্যেই আছে, শুধু সঠিক সময়ে বের করতে হয়। রিশাদও আমার কাজে সাহায্য করে। সে আমার এনজিওর অ্যাকাউন্টস দেখাশোনা করে। আমাদের এনজিও এখন অনেক বড় হয়ে গেছে। আমাদের 10 জন কর্মী আছে। 3 জন মনোবিদ আছেন। আমাদের হটলাইনে এখন দিনে 50 থেকে 60টি ফোন আসে। আমি প্রতিদিন অফিসে গিয়ে নতুন কেসগুলো দেখি। কোনো পরিবারের কী সমস্যা, কিভাবে সাহায্য করা যায়। গতকাল একটা কেস এসেছিল যা আমাকে খুব চিন্তিত করেছে। একটা 15 বছরের ছেলে তার মায়ের সাথে। আমি সেই কেসের দায়িত্ব নিজেই নিয়েছি। আমি বুঝতে পারছি যে এই সমস্যা বয়সের কোনো বাধা মানে না। আমার রিহ্যাব সেন্টারের কাজ প্রায় শেষ। আগামী মাসে আমরা এটা চালু করব। এই সেন্টারে থাকার ব্যবস্থাও থাকবে। যারা বাড়ি থেকে দূরে এসে চিকিৎসা নিতে চান তারা এখানে থাকতে পারবেন। আমি স্বপ্ন দেখি যে একদিন এই ধরনের সমস্যায় ভোগা মানুষরা আর লজ্জা পাবেন না। তারা সাহায্য চাইতে ভয় পাবেন না। আমি চাই প্রতিটি পরিবার জানুক যে মানসিক সমস্যা কোনো অভিশাপ নয়। এটা একটা রোগ। চিকিৎসা করালে সেরে যায়। আজ যখন আমি আমার গল্প বলছি তখন আমার মনে হচ্ছে যে আমার জীবন অর্থবহ হয়েছে। রঞ্জনের সেই কঠিন সময় আমার কাছে একটা অভিশাপ মনে হয়েছিল। কিন্তু আজ সেটাই আমার সবচেয়ে বড় সম্পদ। আমি জানি না আমার ভবিষ্যৎ কী,
কিন্তু আমি জানি যে আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই কাজ চালিয়ে যাব। আমি চাই আমার মৃত্যুর পরেও এই কাজ চলতে থাকুক। সায়মা আর রঞ্জন আমার কাজ এগিয়ে নিয়ে যাবে। আমার এই গল্প অনেক দীর্ঘ হয়ে গেছে, কিন্তু জীবন তো আসলেই দীর্ঘ। প্রতিটি দিনে নতুন অভিজ্ঞতা, নতুন ঘটনা। আমি যারা আমার গল্প শুনেছেন তাদের ধন্যবাদ জানাই। আমি আশা করি আমার অভিজ্ঞতা আপনাদের কাজে এসেছে। আমি বিশ্বাস করি যে প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে। শুধু সাহসের সাথে এগিয়ে যেতে হয়। আল্লাহ আমাদের সবাইকে সাহস দিন। আমাদের পরিবারগুলোকে সুখী রাখুন। আমি মিতালি সেন। এই ছিল আমার জীবনের গল্প। ধন্যবাদ। তবে আমার মনে হয় আমার গল্প আসলেই এখানে শেষ নয়। কারণ জীবন তো থেমে থাকে না। প্রতিদিন নতুন কিছু ঘটে। আজ সকালে আমার কাছে একটা ফোন এসেছিল। একজন মা কাঁদতে কাঁদতে বলছিলেন, আপা, আমি আপনার বই পড়েছি। আমার ছেলের মধ্যেও একই সমস্যা। আমি কি করব? আমি তাকে সাহস দিয়েছি। বলেছি, ঘাবড়ানোর কিছু নেই। আমরা আছি তোমার সাথে। এই ধরনের ফোন প্রতিদিন আসে। প্রতিদিন নতুন পরিবার, নতুন সমস্যা, নতুন সমাধানের চেষ্টা। আমি জানি না আমার এই কাজের শেষ কোথায়। হয়তো আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজ চলবে। আমি চাইও তাই। আমি চাই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবা করতে। আমার স্বপ্ন হচ্ছে যে একদিন এই ধরনের সমস্যার কোনো পরিবার লজ্জায় মাথা নিচু করে রাখবে না। একদিন সবাই বুঝবে যে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। আমার সেই স্বপ্নের দিকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলেছি। আসলে গতকাল রাতে একটা ঘটনা ঘটেছিল যা আমাকে আরও দৃঢ় সংকল্প করেছে। রাত প্রায় 12টার সময় আমার ফোন বেজে উঠল। ওপাশ থেকে একটি কাঁদো কাঁদো গলা, আপা, আমি পারছি না। আমি আর পারছি না। আমি চট করে বিছানা থেকে উঠে বসলাম। কে বলছেন? কি হয়েছে? মহিলাটি বললেন, আমার নাম নাজমা। আমি কুমিল্লা থেকে বলছি। আপার বই পড়ে আপার নম্বর পেয়েছি। আমি বললাম, বলুন কি সমস্যা? নাজমা কাঁদতে কাঁদতে বললেন, আপা, আজ আমি আমার ছেলেকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলাম। আমার গা শিউরে উঠল। কি বলছেন আপনি? নাজমা বললেন, আমার ছেলে সালমানের বয়স 22 বছর। গত 2 বছর ধরে সে আমার সাথে। আপা, আমি আর পারছি না। আমি বুঝলাম এটা আরেকটি একই রকম কেস। আমি নাজমাকে শান্ত করার চেষ্টা করলাম। আপনি এখন কোথায়? আমি বাড়িতে। সালমান ঘুমিয়ে আছে। আমি বললাম, আপনি কিছু করবেন না। আমি কাল সকালেই আপনার কাছে যাচ্ছি। নাজমা বললেন, আপা, আপনি আসবেন? এত দূর? আমি বললাম, অবশ্যই। আপনি শুধু সাহস রাখুন। পরের দিন সকাল সকাল আমি কুমিল্লার দিকে রওনা দিলাম। সাথে আমাদের এনজিওর একজন মনোবিদ ডাক্তার ফারহানা। নাজমার বাড়িতে পৌঁছে দেখি তিনি একেবারে ভেঙে পড়েছেন। তার স্বামী মারা গেছেন 5 বছর আগে। সালমান তার একমাত্র সন্তান। নাজমা আমাকে দেখে কাঁদতে শুরু করলেন। আপা, আপনি সত্যিই এসেছেন? আমি তাকে জড়িয়ে ধরলাম। আমি তো বলেছিলাম আসব। নাজমা তার পুরো গল্প বললেন। সালমান বিশ্ববিদ্যালয়ে পড়ে। গত 2 বছর ধরে সে তার মায়ের প্রতি অস্বাভাবিক আচরণ করছে। নাজমা বললেন, আপা, আমি কাউকে বলতে পারিনি। গ্রামের সবাই জানলে আমাদের সম্মান থাকবে না। আমি বুঝলাম নাজমা কতটা একা অসহায় বোধ করছেন। দুপুরে সালমান ক্লাস থেকে ফিরল। সে আমাদের দেখে একটু অবাক হল। আমি সালমানের সাথে আলাদাভাবে কথা বললাম। দেখলাম সে রঞ্জনের মতোই একটা ভালো ছেলে, কিন্তু মানসিক সমস্যায় ভুগছে। আমি তাকে রঞ্জনের গল্প বললাম। বললাম কিভাবে চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হয়েছে। সালমান প্রথমে কিছু বলতে চাইছিল না, কিন্তু পরে সে কেঁদে ফেলে বলল, আন্টি, আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি তাকে আশ্বাস দিলাম, তুমি চিকিৎসা নিলে সুস্থ হয়ে যাবে। আমি 3 দিন কুমিল্লায় থেকে নাজমার পরিবারকে সাহায্য করলাম। সালমানকে ঢাকার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে আসার ব্যবস্থা করলাম। নাজমা আমার পা জড়িয়ে ধরে কাঁদলেন। আপা, আপনি না থাকলে আমি সত্যিই আত্মহত্যা করতাম। আমি বললাম, এসব কথা বলবেন না। আল্লাহ সবার পাশে আছেন। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিলাম যে শুধু ঢাকায় থেকে কাজ করলে হবে না। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে।
আমি আমাদের এনজিওর শাখা বিস্তারের পরিকল্পনা করলাম। প্রথমে চট্টগ্রাম, সিলেট, খুলনায় শাখা খোলার কথা ভাবলাম। এই পরিকল্পনা নিয়ে আমি কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে কথা বললাম। তারা সবাই আমার পরিকল্পনায় সাহায্য করতে রাজি হলেন। একজন ধনী ব্যবসায়ী বললেন, মিতালি আপা, আপনার এই কাজ অসাধারণ। আমি আর্থিক সাহায্য করতে চাই। আরেকজন বললেন, আপনার প্রয়োজন হলে আমার সব সম্পত্তি দিতে রাজি। এসব সাহায্যের কারণে আমি আরও উৎসাহিত হলাম। গত মাসে আমি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছি। তারা বলেছে আমার কাজ আন্তর্জাতিক মানের। সেই অনুষ্ঠানে আমি বক্তৃতা দিয়েছিলাম। বলেছিলাম, এই সম্মান শুধু আমার নয়, এটা সেই সব পরিবারের যারা তাদের সমস্যার সমাধান খোঁজার সাহস দেখিয়েছেন। শায়মার প্রথম সন্তান হয়েছে, একটি ছেলে। নাম রেখেছে আরিয়ান, আমার নাতি। আমি খুব খুশি। শায়মা বলেছে, মা, আমি চাই আরিয়ান বড় হয়ে তোমার মতো মানুষের সেবা করুক। আমি বলেছি, সে যাই করুক, ভালো মানুষ হোক। রঞ্জনের তৃতীয় সন্তান হয়েছে, আরেকটি ছেলে। নাম রেখেছে অভিজিৎ। রঞ্জন ফোনে বলেছিল, মা, আমার 3 সন্তান, 3টাই সুস্থ স্বাভাবিক। তোমার দোয়ায়। আমি বলেছি, আল্লাহর রহমতে। আজকাল আমার দিন কাটে অনেক ব্যস্ততায়। সকালে অফিসে যাই, বিভিন্ন কেস দেখি। দুপুরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া, বিকেলে আবার অফিস। সন্ধ্যায় বাড়ি ফিরে কখনো কোনো পরিবারের সাথে ফোনে কথা বলি, কখনো বই লেখার কাজ করি। রবীন্দ্র মাঝে মধ্যে বলে, মিতালি, তুমি একটু বিশ্রাম নাও। আমি বলি, কত মানুষ আমার অপেক্ষায় আছে, আমি কিভাবে বিশ্রাম নিই? আমার 3য় বই প্রায় শেষ। এবার আমি শিশুকিশোরদের জন্য একটি বই লিখছি, তাদের শেখানোর জন্য যে ভালো স্পর্শ আর খারাপ স্পর্শের পার্থক্য কী। আমার মনে হয় ছোটবেলা থেকেই এসব বিষয়ে শিক্ষা দিলে ভবিষ্যতে সমস্যা কমবে। গত সপ্তাহে আমি একটি স্কুলে গিয়েছিলাম বক্তৃতা দিতে। সেখানে অভিভাবকদের বলেছি কিভাবে তারা তাদের সন্তানদের রক্ষা করতে পারেন। একজন মা বলেছিলেন, আপা, আপনার কথা শুনে আমি আমার মেয়ের সাথে খোলামেলা কথা বলার সাহস পেয়েছি। আরেকজন বলেছিলেন, আপনার মতো মানুষ থাকলে সমাজ নিরাপদ থাকে। এসব কথা শুনে আমার মনে হয় আমার কাজ সার্থক হচ্ছে। আমার রিহ্যাব সেন্টার এখন পূর্ণ চালু। সেখানে প্রতিদিন 50 থেকে 60 জন রোগী আসেন। কেউ আসেন বাইরে থেকে চিকিৎসা নিতে, কেউ আবার থেকে যান কিছুদিনের জন্য। আমি প্রায়ই সেন্টারে গিয়ে রোগীদের সাথে কথা বলি, তাদের সাহস দিই। একজন রোগী আমাকে বলেছিলেন, আপা, আপনাকে দেখলে আমার মনে হয় আমিও সুস্থ হয়ে যাব। আরেকজন বলেছিলেন, আপার কথা শুনে আমার ভয় কমে গেছে। আজকাল আমার কাছে বিদেশ থেকেও অনেক যোগাযোগ আসে। কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে মানুষ আমার সাহায্য চায়। আমি ভাবছি একটা আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করার কথা, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরা আসবেন। এই কনফারেন্সে আমরা এই ধরনের সমস্যার বৈশ্বিক সমাধান নিয়ে কথা বলতে পারব। আমি একজন আন্তর্জাতিক সংস্থার সাথে এই বিষয়ে কথা বলেছি, তারা আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল আমার কাছে খুব আনন্দের একটি খবর এসেছে। ইমরান, যে ছেলেটির মা শাহনাজ প্রথম দিকে আমার কাছে এসেছিলেন, সে এখন সম্পূর্ণ সুস্থ। শাহনাজ ফোনে কাঁদতে কাঁদতে বলেছেন, আপা, ইমরানের বিয়ে ঠিক হয়েছে। মেয়েটি খুব ভালো। আমি খুশি হয়েছি। আরেকটি পরিবার সুখী হয়েছে। ইমরান নিজেও ফোন করেছিল, বলেছিল, আন্টি, আপনার কারণেই আজ আমি স্বাভাবিক জীবন পেয়েছি। এই ধরনের খবর পেলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আমার 4র্থ বইয়ের কাজ শুরু করেছি। এই বইয়ে আমি লিখব কিভাবে সমাজ এই ধরনের সমস্যার সাথে মানিয়ে নিতে পারে। আমার মতে শুধু রোগীর চিকিৎসা করলেই হবে না, সমাজকেও শিক্ষিত করতে হবে। আমি এখন বিভিন্ন মিডিয়ায় নিয়মিত লেখালেখি করি, টিভিতে টকশোতে যাই, রেডিওতে অনুষ্ঠান করি। সবখানেই আমার বার্তা একই, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে লজ্জা নেই, সাহায্য চাইতে ভয় নেই। গত মাসে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পেয়েছি। তিনি আমার কাজের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আপনার মতো মানুষের কারণেই দেশ এগিয়ে যায়। আমি তার কাছে আবেদন করেছি যেন সরকারিভাবে এই ধরনের সমস্যার জন্য আরও বেশি সাহায্য করা হয়। তিনি আশ্বাস দিয়েছেন। আমার এনজিও এখন সরকারি স্বীকৃতি পেয়েছে। আমরা সরকারি সাহায্যও পাচ্ছি। এই সাহায্যে আমরা আমাদের কাজ আরও বিস্তৃত করতে পারব।
আজকাল আমার দিনের শুরু হয় কৃতজ্ঞতা দিয়ে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে এই কাজ করার তৌফিক দিয়েছেন। রঞ্জনের সেই কঠিন সময়টা আমার কাছে এখন আল্লাহর রহমত মনে হয়। কারণ সেই অভিজ্ঞতা না থাকলে আজ আমি এত মানুষের সেবা করতে পারতাম না। কখনো কখনো আমি ভাবি জীবনে কিছুই কাকতালীয় নয়। সবকিছুরই একটা উদ্দেশ্য আছে। আমার স্বপ্ন হচ্ছে যে একদিন পৃথিবীর প্রতিটি মানুষ জানবে যে মানসিক স্বাস্থ্য কোনো লজ্জার বিষয় নয়। একদিন কোনো পরিবার এই ধরনের সমস্যার জন্য নিজেদের লুকিয়ে রাখবে না। একদিন প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে এই ধরনের সেবা পৌঁছে যাবে। এই স্বপ্ন পূরণের জন্য আমি আমার জীবনের বাকি সময়টুকু কাজ করে যেতে চাই। আমার গল্প আসলেই কখনো শেষ হবে না। কারণ প্রতিদিন নতুন মানুষ, নতুন পরিবার আমার কাছে আসছে। প্রতিটি সফল চিকিৎসা আমার গল্পে নতুন অধ্যায় যোগ করছে। আমি জানি না আমার এই যাত্রা কোথায় গিয়ে শেষ হবে। কিন্তু আমি জানি যে এই পথেই আমার মুক্তি, আমার শান্তি। যারা আমার এই দীর্ঘ গল্প শুনেছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা যদি এই গল্প থেকে কিছু শিখতে পেরে থাকেন তাহলেই আমার কষ্ট সার্থক। আমি প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের সবাইকে সাহস দেন। কঠিন সময়ে যেন আমরা হাল ছেড়ে না দিই। আর মনে রাখবেন প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে। শুধু সঠিক পথ খুঁজে বের করতে হয়। আল্লাহ হাফেজ। এই পুরো ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি বুঝেছি যে পারিবারিক সম্পর্কে কতটা সতর্ক থাকতে হয়। একজন মায়ের ভালোবাসা আর একজন স্ত্রীর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আমি এও বুঝেছি যে মানসিক সমস্যা লুকিয়ে রাখা ঠিক নয়। চিকিৎসা করালে অনেক সমস্যারই সমাধান হয়। রঞ্জনের সেই কঠিন সময়ে আমি ভেবেছিলাম আমার পরিবার ভেঙে যাবে। কিন্তু সঠিক চিকিৎসা আর ধৈর্যের কারণে আমরা সব সমস্যা কাটিয়ে উঠেছি। আজ যখন আমি রঞ্জনের সাথে কথা বলি তখন মনেই হয় না যে কোনোদিন তার এরকম সমস্যা ছিল। সে এখন একজন ভালো স্বামী, ভালো বাবা, আর আমার কাছে একজন ভালো ছেলে। কিছুদিন আগে রঞ্জন আমাকে ফোনে বলেছিল, মা, আমি মাঝে মধ্যে ভাবি আমি কিভাবে তোমার সাথে সেই সব কথা বলতে পারতাম। আমি খুব লজ্জিত। আমি তাকে বলেছি, রঞ্জন, সেটা তোর দোষ ছিল না। তুই অসুস্থ ছিলি। এখন তুই সুস্থ, সেটাই যথেষ্ট। এই ঘটনার পর থেকে আমি অনেক সচেতন হয়েছি। সায়মার সাথেও আমি সতর্ক থাকি। যদিও সে একটি মেয়ে, তবুও আমি খেয়াল রাখি যেন কোনো ভুল বার্তা না যায়। সায়মা এখন ১৯ বছর বয়সী। সে একটি ভালো ছেলের সাথে সম্পর্কে আছে। আমরা তার বিয়ের কথাও ভাবছি। রবীন্দ্র আর আমি এখন একসাথে অনেক সময় কাটাই। আমাদের সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হয়েছে। রঞ্জনের সেই সমস্যার সময় আমরা একসাথে কাজ করেছি, এতে আমাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে। কখনো কখনো আমি ভাবি এই ঘটনা না ঘটলে কি হতো। রঞ্জন হয়তো আরও বড় কোনো সমস্যায় পড়ত। বা আমাদের পরিবারে আরও বড় বিপর্যয় হতো। কিন্তু এখন আমি বুঝি যে যা ঘটার ঘটেছে। আমাদের সেই অভিজ্ঞতা আমাদের আরও শক্তিশালী করেছে। গত মাসে অর্জুন আর অনন্যা আমাদের বাড়িতে এসেছিল। অর্জুন আমাকে বলেছিল, নানি, আমি বড় হয়ে বাবার মতো হতে চাই। আমি তাকে বলেছি, তুই বাবার মতো ভালো মানুষ হবি। অর্জুন আরও বলেছিল, নানি, বাবা বলেছে যে তুমি পৃথিবীর সেরা নানি গো। আমার চোখে পানি এসে গিয়েছিল। রঞ্জন এখনও আমাকে ভালোবাসে, কিন্তু সেটা একজন ছেলের মায়ের প্রতি ভালোবাসা। অনন্যা এখনও ছোট, মাত্র ১ বছর বয়স। কিন্তু সে খুব মিষ্টি। আমি তাকে কোলে নিলে সে হাসে। রঞ্জন বলে যে অনন্যা আমার মতো দেখতে। আমি আশা করি সে আমার মতো ভালো মানুষ হবে। এই গল্পের শেষে আমি বলতে চাই যে জীবনে অনেক কঠিন সময় আসে। কিন্তু ধৈর্য আর সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সব সমস্যারই সমাধান হয়। আমি যদি রঞ্জনের সমস্যাকে লুকিয়ে রাখতাম তাহলে আজ হয়তো আরও খারাপ অবস্থা হতো। কিন্তু আমি সাহস করে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। আজ আমার পরিবার সুখী। রঞ্জন কলকাতায় তার পরিবার নিয়ে সুখে আছে। সায়মা তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। রবীন্দ্র আর আমি একসাথে শান্তিতে আছি। মাঝে মধ্যে আমি সেই দিনগুলোর কথা ভাবি। তখন মনে হয় এসব কি সত্যি ঘটেছিল? কিন্তু তারপরই মনে হয় যে এই অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী করেছে। আমি এখন অন্য মাদের পরামর্শ দিই যে তারা তাদের ছেলে মেয়েদের আচরণের দিকে খেয়াল রাখুন। কোনো অস্বাভাবিক আচরণ দেখলে লজ্জা না করে চিকিৎসকের কাছে যান। আমি এও বলি যে পারিবারিক সম্পর্কে একটা সীমা আছে। সেই সীমা অতিক্রম করলে সমস্যা হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল যে ভালোবাসার অনেক রূপ আছে।
একজন মায়ের ভালোবাসা, একজন স্ত্রীর ভালোবাসা, একজন বন্ধুর ভালোবাসা, সবই আলাদা। রঞ্জন এখন এই পার্থক্য বোঝে। সে জানে যে আমি তার মা, অনিতা তার স্ত্রী। এই দুটো ভালোবাসা সম্পূর্ণ আলাদা। আমি আশা করি যে যারা এই গল্প শুনছেন তারা কিছু শিক্ষা নেবেন। জীবনে যত বড় সমস্যায় আসুক, ধৈর্য আর সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সবকিছুর সমাধান সম্ভব। আর সবচেয়ে বড় কথা হল, আমাদের সন্তানদের আচরণের দিকে সবসময় খেয়াল রাখতে হবে। তাদের সাথে খোলামেলা কথা বলতে হবে। কোনো সমস্যা হলে লুকিয়ে না রেখে সমাধানের চেষ্টা করতে হবে। আজ যখন আমি এই গল্প বলছি, তখন আমার মনে হচ্ছে যে সেই কঠিন দিনগুলো একটা দুঃস্বপ্নের মতো ছিল। কিন্তু সেই দুঃস্বপ্ন থেকে আমরা বেরিয়ে এসে আরও শক্তিশালী হয়েছি। রঞ্জন এখন একজন সম্পূর্ণ স্বাভাবিক মানুষ। তার দুটি সুন্দর সন্তান আছে। সে তার স্ত্রীকে ভালোবাসে, তার সন্তানদের ভালোবাসে, আর আমাকেও ভালোবাসে, কিন্তু একজন মা হিসেবে। এই গল্পের শেষে আমি শুধু এটাই বলতে চাই যে পরিবার হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। কোনো সমস্যা এলে আমাদের একসাথে দাঁড়াতে হবে। একা একা কোনো সমস্যার সমাধান করা যায় না। আমি আশা করি আমার এই অভিজ্ঞতা অন্যদের কাজে লাগবে। কেউ যদি এরকম সমস্যায় পড়েন, তাহলে ঘাবড়ে না গিয়ে সাহসের সাথে সমাধানের চেষ্টা করবেন। আর মনে রাখবেন, কোনো সমস্যাই এত বড় নয় যার সমাধান নেই। শুধু সঠিক পথ খুঁজে বের করতে হবে। আমার গল্প এখানেই শেষ। আমি আশা করি যারা এই গল্প শুনেছেন তারা কিছু না কিছু শিখতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আর আমাদের পরিবারগুলোকে সুখী রাখুন। ধন্যবাদ সবাইকে। তবে আমি জানি না কেন, আমার মনে হয় এই গল্প এখানেই শেষ হয়ে যাওয়ার কথা নয়। হয়তো আরও কিছু ঘটনা আছে যা আমি এখনো বলিনি। আসলে গত মাসে একটা ঘটনা ঘটেছিল যেটা আমি কারো কাছে বলিনি। এমনকি রবীন্দ্রকেও বলিনি। সেদিন আমি একা বাড়িতে ছিলাম। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি একজন অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে। আপনি কে? যুবক বলল, আন্টি, আমি রাহুল, রঞ্জনদার বন্ধু গু। আমি তাকে চিনতে পারলাম না। রঞ্জনের বন্ধু? কিন্তু রঞ্জন তো কলকাতায়। রাহুল বলল, জি আন্টি, আমি কলকাতা থেকে এসেছি। রঞ্জনদা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন গু। আমি অবাক হলাম। কেন? রাহুল চারদিকে তাকিয়ে বলল, আন্টি, এখানে বলা ঠিক হবে না। ভিতরে যেতে পারি? আমি একটু সন্দেহ হলেও তাকে ভিতরে নিয়ে এলাম। রাহুল বসে বলল, আন্টি, রঞ্জনদা আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন। সে একটা খাম বের করল। আমি চিঠিটা নিয়ে খুলে পড়লাম। চিঠিতে রঞ্জনের হাতের লেখায় লেখা, প্রিয় মা, আমি জানি এই চিঠি পেয়ে তুমি অবাক হবে। কিন্তু আমার একটা জরুরি কথা আছে যেটা ফোনে বলা যাবে না। রাহুল আমার খুব বিশ্বস্ত বন্ধু। তাকে যা বলবে সেটা আমার কথাই মনে করবে। মা, আমি জানি আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু কিছু কিছু রাত আমি এখনও তোমার স্বপ্ন দেখি। আমি চেষ্টা করছি এসব ভুলে যেতে, কিন্তু পারছি না। আমি অনিতাকে কিছু বলতে পারিনি। সে জানলে কষ্ট পাবে। রাহুল তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে গেছে। দয়া করে তার কথা শোনো। তোমার ছেলে রঞ্জন। চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে শুরু করল। রঞ্জন এখনও আমার স্বপ্ন দেখে? আমি রাহুলের দিকে তাকালাম। কি প্রস্তাব? রাহুল বলল, আন্টি, রঞ্জনদা বলেছেন যে তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। তার মনে এখনও আপনার প্রতি সেই অনুভূতি আছে গি। আমি আতঙ্কিত হয়ে গেলাম। তাহলে? রাহুল বলল, রঞ্জনদা চান যে আপনি একবার কলকাতায় গিয়ে তার সাথে একটা কথা বলুন গু। আমি বললাম, কি কথা? রাহুল বলল, রঞ্জনদা বলেছেন তিনি আপনার মুখ থেকে শুনতে চান যে আপনি তাকে শুধু একজন ছেলে হিসেবেই ভালোবাসেন গু। আমি বুঝতে পারছিলাম না এর মানে কি। কিন্তু আমি তো এটা আগেও বলেছি গু। রাহুল বলল, কিন্তু রঞ্জনদা বলেছেন তিনি আপনার চোখের দিকে তাকিয়ে এই কথা শুনতে চান গু। আমি কিছু একটা গণ্ডগোল অনুভব করলাম। এই রাহুল কে? সে কি সত্যিই রঞ্জনের বন্ধু? আমি বললাম, আমি রঞ্জনকে ফোন করে জেনে নিচ্ছি গু। কিন্তু রাহুল বলল, আন্টি, রঞ্জনদা বলেছেন ফোন করবেন না। তিনি অনিতা ভাবির সামনে এসব কথা বলতে পারবেন না গি। আমি আরও সন্দেহ হলাম। আমি দৃঢ়ভাবে বললাম, আমি ফোন না করে কিছু করব না গি। রাহুল একটু অস্বস্তিতে পড়ল। সে বলল, ঠিক আছে আন্টি, আপনি ফোন করুন গু। আমি রঞ্জনের নম্বরে ফোন করলাম। রঞ্জন ফোন ধরল। হ্যালো মা।
রঞ্জন, তুই রাহুল নামে একজনকে আমার কাছে পাঠিয়েছিস? রঞ্জন একটু চুপ থাকল। তারপর বলল, রাহুল? কোনো রাহুল? আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। তুই কাউকে পাঠাওনি? রঞ্জন বলল, না মা, আমি কাউকে পাঠাইনি। কি হয়েছে? আমি দ্রুত ফোন কেটে দিলাম। রাহুলের দিকে তাকিয়ে দেখি সে উঠে দাঁড়িয়েছে। তুমি কে? তুমি কেন মিথ্যা বলছ? রাহুল একটা অদ্ভুত হাসি দিল। আন্টি, আমি আসলে রাহুল না। আমার নাম সুমন। আমি ভয় পেয়ে গেলাম। তুমি কে? কি চাও? সুমন বলল, আন্টি, আমি রঞ্জনের মতো। আমারও আমার মায়ের প্রতি এরকম অনুভূতি ছিল গো। আমি আতঙ্কিত হয়ে গেলাম। এই লোকটা পাগল। সুমন বলতে লাগল, আমি রঞ্জনের কেস সম্পর্কে জানতে পেরেছি। আমিও তার মতো চিকিৎসা নিয়েছি। কিন্তু আমি সুস্থ হতে পারিনি গে। আমি বুঝতে পারলাম এই লোকটা বিপজ্জনক। আমি চুপচাপ দরজার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু সুমন আমার সামনে এসে দাঁড়াল। আন্টি, আপনি যাবেন না। আমার কথা শুনুন ঘু। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কি চাও? সুমন বলল, আন্টি, আমি রঞ্জনের মতো ভাগ্যবান নই। আমার মা আমার সমস্যা বুঝতে পারেননি। তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন ঘু। আমি বুঝতে পারছিলাম এই লোকটার মানসিক অবস্থা খারাপ। সুমন বলতে লাগল, আন্টি, আমি চাই আপনি আমার মা হয়ে যান। আমি আপনাকে রঞ্জনের মতো ভালোবাসব। আমি চিৎকার করে উঠলাম, তুমি পাগল। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। কিন্তু সুমন আমার কাছে এগিয়ে এলো। আন্টি, আপনি রঞ্জনকে ভালো করে তুলেছেন। আমাকেও ভালো করুন গো। আমি দৌড়ে রান্নাঘরে গিয়ে একটা ছুরি হাতে নিলাম। দূর হও, না হলে পুলিশ ডাকব। সুমন হেসে বলল, আন্টি, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি শুধু চাই আপনি আমাকে একবার বুকে জড়িয়ে ধরেন গু। আমি বুঝতে পারলাম এই লোকটা সত্যিই পাগল। আমি চিৎকার করে বললাম, সাহায্য! কেউ আছে? সুমন বলল, কেউ শুনবে না আন্টি। আমি দেখে এসেছি আশেপাশে কেউ নেই গু। ঠিক সেই মুহূর্তে দরজায় জোরে টোকা পড়ল। দরজা খোলো! সুমনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, এই পাগলটা আমাকে গিয়ে। দরজা ভেঙে কয়েকজন পুলিশ ভিতরে ঢুকল। তারা সুমনকে ধরে ফেলল। পুলিশ অফিসার আমাকে বললেন, আপনি ভয় পাবেন না। আমরা এই লোকটাকে ট্র্যাক করছিলাম গে। আমি জিজ্ঞেস করলাম, এটা কে? অফিসার বললেন, এর নাম সুমন রায়। এর মানসিক সমস্যা আছে। এই ধরনের কাণ্ড এটা আগেও করেছে গি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পুলিশ সুমনকে নিয়ে চলে গেল। এই ঘটনার পর আমি কয়েকদিন খুব অস্থির ছিলাম। আমি রঞ্জনকে এই ঘটনা জানালাম। রঞ্জন খুব চিন্তিত হয়ে বলল, মা, তুমি ঠিক আছো তো? আমি এখনই ঢাকায় চলে আসছি গু। আমি বললাম, না রঞ্জন, আমি ঠিক আছি। তুই আসার দরকার নেই গু। কিন্তু রঞ্জন পরের দিনই চলে এলো। সে বলল, মা, আমি তোর নিরাপত্তা নিয়ে চিন্তিত গু। আমি তাকে জিজ্ঞেস করলাম, রঞ্জন, সুমন বলেছিল যে সে তোর কেস সম্পর্কে জানে। এটা কি করে সম্ভব? রঞ্জন বলল, মা, আমার মনে হয় ডাক্তারের কাছ থেকে তথ্য পেয়েছে। অথবা হাসপাতালের কোনো কর্মচারী গ। আমি বললাম, তাহলে অন্যরাও জানতে পারতে পারে? রঞ্জন বলল, সেই সম্ভাবনা আছে। আমি পুলিশকে বলে দেব যেন আমাদের বাড়ির নিরাপত্তা বৃদ্ধি করে গি। এই ঘটনার পর আমি বুঝলাম যে রঞ্জনের মতো সমস্যা আরও অনেকের আছে। কিন্তু সবাই সঠিক চিকিৎসা পায় না। আমি ভাবলাম এই অভিজ্ঞতা দিয়ে আমি অন্যদের সাহায্য করতে পারি। আমি একটা এর সাথে যোগ দিলাম যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। এখন আমি মাঝে মধ্যে এরকম সমস্যায় ভোগা পরিবারদের সাথে কথা বলি। তাদের পরামর্শ দিই। অনেক মা আমার কাছে এসে কাঁদেন। তারা বলেন তাদের ছেলেদের মধ্যেও এরকম সমস্যা। আমি তাদের সাহস দিই, চিকিৎসার পরামর্শ দিই। এই কাজ করতে করতে আমি বুঝেছি যে এই সমস্যা আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি প্রচলিত। কিন্তু এও বুঝেছি যে সঠিক চিকিৎসায় এই সমস্যার সমাধান হয়। আমার গল্প সত্যিই এখানে শেষ। আমি আশা করি যারা এই গল্প শুনেছেন তারা কিছু শিক্ষা নিয়েছেন। জীবনে যত বড় সমস্যাই আসুক, হাল ছেড়ে দেওয়া যাবে না। সাহস আর ধৈর্যের সাথে সমস্যার মোকাবেলা করতে হবে। আর পরিবারের সদস্যদের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখলে সেটাকে লুকিয়ে না রেখে চিকিৎসকের সাহায্য নিতে হবে। আমি আজ একজন সুখী মা। আমার ছেলে রঞ্জন সুস্থ হয়েছে, সে সুখী।
আমার মেয়ে সায়মাও ভালো আছে। আমার নাতিনাতনীরা সুস্থ স্বাভাবিক। আমার স্বামী রবীন্দ্র আর আমি এখন একসাথে শান্তিতে আছি। কখনো কখনো আমি ভাবি সেই কঠিন দিনগুলো কি সত্যিই ঘটেছিল, নাকি সেগুলো একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু তারপরই মনে হয় যে সেই অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী করেছে। আমি এখন অন্যদের সাহায্য করতে পারি। গত সপ্তাহে রঞ্জন ফোন করে বলেছিল, মা, অর্জুন তোমার কথা জিজ্ঞেস করছে। সে বলছে কবে নানির কাছে যাবে গু। আমি বলেছি পুজোর ছুটিতে তোরা সবাই চলে আয় উ। রঞ্জন বলেছিল, মা, আমি তোকে ধন্যবাদ দিতে চাই উ। কিসের জন্য? তুই আমাকে হাল ছেড়ে দিসনি। তুই আমার চিকিৎসার ব্যবস্থা করেছিলি। তুই না থাকলে আমি হয়তো এখন এই সুখী জীবন পেতাম না গিয়ে। আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি বলেছি, তুই আমার ছেলে। আমি তোকে ছেড়ে দিতে পারি কি করে? রঞ্জন বলেছিল, মা, আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তুমি আমার মা গু। এই কথা শুনে আমার মনে হয়েছিল যে আমার সব কষ্ট সার্থক হয়েছে। আজ যখন আমি এই গল্প শেষ করছি, তখন আমার মনে হচ্ছে যে এই অভিজ্ঞতা শুধু আমারই নয়, অনেক পরিবারেরই হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমরা কিভাবে সেই সমস্যার মোকাবেলা করি। আমি লজ্জা বা ভয় না পেয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেছি। সেজন্যই আজ আমার পরিবার সুখী। যারা এই গল্প শুনেছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে ঘাবড়ে যাবেন না। লজ্জা করবেন না, সমাজের ভয় করবেন না। চিকিৎসকের কাছে যান, সঠিক চিকিৎসা নিন। আর মনে রাখবেন, পারিবারিক ভালোবাসা আর অন্য ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্য সবাইকে বুঝতে হবে। আমার গল্প এখানেই শেষ। আমি আশা করি এই গল্প থেকে সবাই কিছু না কিছু শিখতে পেরেছেন। আল্লাহ সবার মঙ্গল করুন। সবার পরিবারকে সুখী রাখুন। ধন্যবাদ। আসলে আমার গল্প বলা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েকদিনে আরও কিছু ঘটনা ঘটেছে যা আমি আপনাদের না বললেই নয়। 3 দিন আগে সায়মা আমার কাছে এসে একটা কথা বলেছে যা শুনে আমি হতবাক হয়ে গেছি। সায়মা বলেছে, মা, আমার একটা কথা আছে গি। আমি বলেছি, কি কথা? সায়মা বলেছে, মা, তুমি জানো আমি রিশাদের সাথে সম্পর্কে আছি গু। রিশাদ সায়মার বয়ফ্রেন্ড। ভালো ছেলে, আমাদের সবার পছন্দ। আমি বলেছি, হ্যাঁ জানি। কি হয়েছে? সায়মা একটু লজ্জা পেয়ে বলেছে, মা, রিশাদ আমাকে প্রপোজ করেছে গিউ। আমি খুশি হয়ে বলেছি, এটা তো ভালো খবর। তুই রাজি হয়েছিস? সায়মা বলেছে, হ্যাঁ মা, আমি রাজি হয়েছি। কিন্তু রিশাদ একটা কথা বলেছে গি। কি কথা? সায়মা বলেছে, রিশাদ বলেছে যে আমাদের পরিবারে রঞ্জন ভাইয়ের যে সমস্যা হয়েছিল সেটা নিয়ে তার মা-বাবা চিন্তিত উ। আমার মুখ শুকিয়ে গেল। আমি বলেছি, মানে? সায়মা বলেছে, তারা ভাবছেন এই সমস্যা জেনেটিক হতে পারে। আমাদের পরিবারের সাথে সম্পর্ক করলে তাদের সন্তানদের মধ্যেও এই সমস্যা হতে পারে গি। আমি বুঝতে পারছিলাম কোথায় যাচ্ছে এই কথা। সায়মা বলেছে, রিশাদের বাবা-মা চাইছেন যে আমরা একটা জেনেটিক টেস্ট করাই উ। আমি বলেছি, জেনেটিক টেস্ট? সায়মা বলেছে, হ্যাঁ মা। তারা নিশ্চিত হতে চাইছেন যে আমাদের বংশে এই সমস্যা বংশানুক্রমিক নয় গে। আমি খুব খারাপ লেগেছে। সায়মার বিয়ের ক্ষেত্রেও রঞ্জনের সেই পুরনো সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি সায়মাকে বলেছি, তুই কি ভাবিস? সায়মা বলেছে, মা, আমি রিশাদকে ভালোবাসি। তার খুশির জন্য আমি এই টেস্ট করাতে রাজি আছি উ। আমি বলেছি, ঠিক আছে, আমরা এই টেস্ট করাবো উ। পরের দিন আমরা একজন জেনেটিক বিশেষজ্ঞের কাছে গেলাম। ডাক্তার আমাদের সবার ব্লাড স্যাম্পল নিলেন। ডাক্তার বললেন, রিপোর্ট আসতে 1 সপ্তাহ লাগবে গি। সেই 1 সপ্তাহ আমাদের খুব দুশ্চিন্তায় কেটেছে। রবীন্দ্রও চিন্তিত ছিল। আজ সকালে রিপোর্ট এসেছে। আমরা সবাই ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, গুড নিউজ। আপনাদের পরিবারে এই ধরনের মানসিক সমস্যার কোনো জেনেটিক কারণ নেই গি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ডাক্তার বললেন, রঞ্জনের সমস্যা ছিল পরিবেশগত কারণে, জেনেটিক নয় গি। সায়মা খুশি হয়ে বলল, তার মানে আমার বিয়েতে কোনো সমস্যা নেই? ডাক্তার বললেন, বিলকুল না। আপনি নিশ্চিন্তে বিয়ে করতে পারেন গু। আমরা বাড়িতে ফিরে রিশাদের পরিবারকে এই খবর জানালাম। তারাও খুশি হলেন। রিশাদের বাবা আমাকে ফোন করে বললেন, আন্টি, আমরা খুব খুশি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন করতে চাই উ। আজ সন্ধ্যায় রঞ্জনকে এই খবর জানালাম। সেও খুব খুশি হয়েছে।
রঞ্জন বলেছে, মা, আমি খুব ভয় পেয়েছিলাম যে আমার সমস্যার জন্য সায়মার বিয়েতে বাধা হবে। আমি বলেছি, না রঞ্জন, তোর সমস্যা জেনেটিক নয়। তুই নিশ্চিন্ত থাক। রঞ্জন বলেছে, তাহলে অর্জুনের মধ্যেও এই সমস্যা হওয়ার ভয় নেই? আমি বলেছি, না, কোনো ভয় নেই। আমি দেখছি রঞ্জনের গলার স্বর অনেক হালকা হয়ে গেছে। সে অনেকদিন ধরে এই চিন্তা ছিল। এই ঘটনার পর আমার মনে হচ্ছে যে আমাদের পরিবারের উপর থেকে একটা বড় বোঝা নেমে গেছে। সায়মার বিয়ে আগামী মাসেই হবে। রঞ্জনও তার পরিবার নিয়ে আসবে। আমি খুব খুশি যে আমার মেয়ের বিয়েতে কোনো সমস্যা হল না। এখন আমি সত্যিই বলতে পারি যে আমার গল্প শেষ। আমার পরিবার এখন সম্পূর্ণ সুখী। রঞ্জন সুস্থ, সায়মার বিয়ে ঠিক হয়েছে। আমার নাতিনাতনীরা ভালো আছে। আমি আশা করি যারা আমার এই গল্প শুনেছেন তারা বুঝেছেন যে জীবনে যত বড় সমস্যাই আসুক, ধৈর্য আর সঠিক পদক্ষেপের মাধ্যমে সব সমাধান হয়ে যায়। আর সবশেষে আমি বলতে চাই, পারিবারিক সমস্যা লুকিয়ে না রেখে সঠিক সমাধানের চেষ্টা করুন। চিকিৎসকের পরামর্শ নিন। আমার এই অভিজ্ঞতা যদি কারো কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আল্লাহ সবার মঙ্গল করুন। ধন্যবাদ সবাইকে আমার গল্প ধৈর্য সহকারে শোনার জন্য। আমার নাম মিতালি সেন। এই ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতার গল্প। আশা করি আপনারা কিছু শিক্ষা পেয়েছেন। বিদায়। আসলে আরও একটা কথা বলতে ভুলে গেছি। সায়মার বিয়ের প্রস্তুতি নিতে গিয়ে আরও কিছু ঘটনা ঘটেছে যা আমি আপনাদের বলতে চাই। গত সপ্তাহে আমরা সায়মার জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম। দোকানে গিয়ে দেখি সেখানে একজন মহিলা তার ছেলের সাথে বসে আছেন। মহিলা আমাকে দেখে বললেন, আপনি কি মিতালি সেন? আমি বললাম, জি, আমি মিতালি। আপনি? মহিলা বললেন, আমি রুমা বেগম। আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল অনেক দিন ধরে। আমি অবাক হলাম। কেন? রুমা বেগম বললেন, আমার ছেলে সোহেলের মধ্যেও রঞ্জনের মতো সমস্যা ছিল। আমি আপনার গল্প শুনে সাহস পেয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারলাম যে আমার গল্প কোনো একভাবে ছড়িয়ে গেছে। রুমা বেগম বললেন, আমার ছেলে এখন সুস্থ। সে বিয়ে করেছে, একটা মেয়েও হয়েছে। আমি খুশি হলাম। এটা শুনে ভালো লাগল। রুমা বেগম বললেন, আপনি না থাকলে আমি হয়তো সাহস পেতাম না। আমি ভাবতাম এটা শুধু আমার পরিবারেই হয়েছে। সেদিন দোকান থেকে ফেরার পথে সায়মা আমাকে বলল, মা, তুমি কি জানো তোমার গল্প অনেকেই জানে? আমি বললাম, কি মানে? সায়মা বলল, আমার কলেজের একজন স্যার বলেছিলেন যে একজন মহিলা তার পরিবারের এরকম সমস্যার সমাধান করে অনেককে সাহায্য করেছেন। আমি বুঝলাম যে আমার অভিজ্ঞতা অনেকের কাজে লেগেছে। পরের দিন আমার ফোনে একজন অপরিচিত মহিলার ফোন এলো। আপনি কি মিতালি সেন? জিউ। আমার নাম শাহনাজ। আমি আপনার সাথে কথা বলতে চাই। কি বিষয়ে? আমার ছেলের মধ্যেও এরকম সমস্যা। আমি আপনার কাছ থেকে পরামর্শ চাই। আমি তাকে আমার বাড়িতে আসতে বললাম। শাহনাজ এসে তার গল্প বলল। তার ছেলে ইমরানের বয়স 22 বছর। সেও তার মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। শাহনাজ কাঁদতে কাঁদতে বলল, আপা, আমি কি করব বুঝতে পারছি না। আমি তাকে সাহস দিলাম। ঘাবড়ানোর কিছু নেই। এই সমস্যার সমাধান আছে। আমি তাকে ডাক্তার রহমানের ঠিকানা দিলাম। বললাম, তুমি ইমরানকে নিয়ে এই ডাক্তারের কাছে যাও। শাহনাজ বলল, কিন্তু আপা, ইমরান রাজি হবে? আমি বললাম, তুমি তাকে বোঝাও। আমি চাইলে তার সাথে কথা বলতে পারি। শাহনাজ রাজি হল। পরের দিন ইমরান আমার বাড়িতে এলো। ইমরানকে দেখে আমার রঞ্জনের কথা মনে পড়ে গেল। সেও অনেকটা রঞ্জনের মতো দেখতে। আমি ইমরানের সাথে অনেকক্ষণ কথা বললাম। তাকে বোঝালাম যে এটা একটা সমস্যা, লজ্জার কিছু নেই। ইমরান প্রথমে রাজি ছিল না। কিন্তু আমি তাকে রঞ্জনের গল্প বললাম। বললাম, রঞ্জন এখন কত খুশি। অবশেষে ইমরান রাজি হল। শাহনাজ তাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। 1 মাস পর শাহনাজ আমাকে ফোন করে বলল, আপা, ইমরানের অনেক উন্নতি হয়েছে। ডাক্তার বলেছেন আরও কিছুদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে। আমি খুশি হলাম। এরপর থেকে আমার কাছে আরও অনেক পরিবার সাহায্য চাইতে এসেছে। কেউ ফোনে কথা বলেছে, কেউ সরাসরি বাড়িতে এসেছে। আমি বুঝলাম যে এই সমস্যা আসলে অনেক পরিবারেই আছে, কিন্তু মানুষ লজ্জায় বলতে পারে না। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা সাপোর্ট গ্রুপ তৈরি করব।
যেসব পরিবার এরকম সমস্যায় ভুগছে তারা একসাথে মিলে একে অপরকে সাহায্য করতে পারবে। আমি ডাক্তার রহমানের সাথে এই বিষয়ে কথা বললাম। উনি খুব খুশি হয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। আমরা মাসে একবার একটা মিটিং করি। সেখানে এরকম সমস্যায় ভোগা পরিবারগুলো আসে। তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে। গত মাসের মিটিংয়ে ৮ থেকে ১০টা পরিবার এসেছিল। সবার গল্প শুনে আমার মনে হলো যে আমি একা নই। একজন মা বলেছিলেন, মিতালি আপা, আপনার সাহসের কারণে আজ আমার ছেলে সুস্থ হয়েছে গি। আরেকজন বলেছিলেন, আপনি না থাকলে আমরা এই সমস্যাকে একটা অভিশাপ মনে করে সারা জীবন লুকিয়ে রাখতাম গ। এসব কথা শুনে আমার মনে হয় যে আমার সেই কঠিন অভিজ্ঞতা ব্যর্থ হয়নি। সেটা অনেক মানুষের কাজে এসেছে। আমি এখন একটা ছোট বই লিখছি। সেই বইয়ে আমার অভিজ্ঞতা আর অন্য পরিবারগুলোর গল্প থাকবে, যাতে করে যারা এই সমস্যায় ভুগছেন তারা সাহস পান। রঞ্জন যখন এই বিষয়ে জানল সে বলল, মা, তুমি খুব ভালো কাজ করছ। আমি গর্বিত। আমি বললাম, রঞ্জন, তোর সেই কঠিন সময়ের অভিজ্ঞতা আজ অনেক পরিবারের কাজে আসছে গু। রঞ্জন বলল, মা, আমি চাই আমার নামও সেই বইয়ে থাকুক, যাতে অন্যরা জানতে পারে যে এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। আমি তার সাহসিকতায় অবাক হলাম। সে নিজের লজ্জাজনক অতীতকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করতে রাজি। গত সপ্তাহে সায়মার বিয়ের কার্ড ছাপানো হয়েছে। রঞ্জন তার পরিবার নিয়ে ঢাকায় এসেছে। অর্জুন এখন ৬ বছর বয়সী, খুব চালাক ছেলে। অনন্যা ২ বছর বয়সী, খুব মিষ্টি। রঞ্জন আর অনিতা আমাদের সাপোর্ট গ্রুপের মিটিংয়ে যোগ দিয়েছিল। তারা তাদের সফলতার গল্প শেয়ার করেছিল। একজন মা তাদের দেখে বলেছিলেন, দেখুন কত সুন্দর পরিবার। আমার ছেলেও কি এভাবে সুখী হতে পারবে? অনিতা বলেছিল, অবশ্যই পারবে। শুধু ধৈর্য রাখতে হবে আর চিকিৎসা চালিয়ে যেতে হবে গু। আজকাল আমি খুব ব্যস্ত থাকি। একদিকে সায়মার বিয়ের প্রস্তুতি, অন্যদিকে সাপোর্ট গ্রুপের কাজ, তার উপর বই লেখার কাজ। কিন্তু এই ব্যস্ততা আমার ভালো লাগে। আমি অনুভব করি যে আমার জীবন অর্থবহ হয়েছে। রবীন্দ্রও আমার এই কাজে সাহায্য করে। সে বলে, মিতালি, তুমি খুব ভালো কাজ করছ। আমি তোমার জন্য গর্বিত। গতকাল একটা টিভি চ্যানেল থেকে ফোন এসেছিল। তারা আমার গল্প নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চায়। আমি প্রথমে রাজি হইনি। কিন্তু রঞ্জন বলল, মা, এতে আরও বেশি মানুষ জানতে পারবে গ। আমি ভাবছি রাজি হব কিনা। সায়মার বিয়ে আর মাত্র ১৫ দিন বাকি। আমার খুব উত্তেজনা লাগছে। আমার মেয়ে সংসারী হবে। রিশাদ খুব ভালো ছেলে। সে আমাদের পরিবারের অতীত জেনেও কোনো আপত্তি করেনি। বরং সে বলেছে, আন্টি, আপনারা খুব সাহসী। আমি আপনাদের সম্মান করি গি। রিশাদের বাবা মাও এখন আমাদের খুব পছন্দ করেন। তারা বলেছেন, মিতালি বৌদি, আপনি যা করেছেন সেটা খুবই প্রশংসনীয় গু। আমার মনে হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা আজ আমার সবচেয়ে বড় পরিচয় হয়ে গেছে। কিছুদিন আগে আমি একটা সেমিনারে গিয়েছিলাম। সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছিল। একজন মনোবিদ আমার সাথে পরিচয় হওয়ার পর বলেছিলেন, আপনি যা করেছেন সেটা অসাধারণ। আপনি একজন সাইকোলজিস্ট না হয়েও অনেক পরিবারের সেবা করেছেন গ। আমি বলেছিলাম, আমি কিছু বিশেষ করিনি। শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। তিনি বলেছিলেন, এটাই তো সবচেয়ে বড় কাজ। আপনি মানুষের মনে সাহস এনে দিয়েছেন গু। সেদিন বাড়ি ফিরে আমি ভেবেছিলাম, জীবনে কখনো কখনো আমাদের সবচেয়ে খারাপ অভিজ্ঞতাই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। রঞ্জনের সেই সমস্যা আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। কিন্তু আজ সেই অভিজ্ঞতাই আমার জীবনের সবচেয়ে অর্থবহ কাজের ভিত্তি। গত মাসে আমি একটা কলেজে বক্তৃতা দিয়েছিলাম। বিষয় ছিল পারিবারিক সমস্যা ও তার সমাধান। সেখানে অনেক তরুণ তরুণী ছিল। তাদের কেউ কেউ আমার কাছে এসে বলেছিল, আন্টি, আমাদের পরিবারেও এরকম সমস্যা আছে। কিন্তু আমরা কারো সাথে বলতে পারি না গি। আমি তাদের সাহস দিয়েছি। বলেছি, তোমরা লজ্জা করো না। এটা একটা রোগ। চিকিৎসা করালে সেরে যায়। এই কথোপকথনের পর আমার মনে হয়েছিল যে নতুন প্রজন্ম আমাদের চেয়ে বেশি সচেতন। তারা সমস্যাকে লুকিয়ে রাখতে চায় না। আমার লেখা বইটি আগামী মাসে প্রকাশিত হবে। প্রকাশক বলেছেন, এই বই অনেক পরিবারের কাজে আসবে গি। বইয়ের নাম রেখেছি খুব ভালোবাসার সীমানা গি। এতে আমার গল্পের পাশাপাশি আরও 10টি পরিবারের অভিজ্ঞতা আছে। রঞ্জন বইয়ের একটি অধ্যায় লিখেছে। সে তার নিজের অনুভূতি ও সুস্থ হওয়ার গল্প লিখেছে।
অনিতাও একটি অধ্যায় লিখেছে। সে লিখেছে কিভাবে একজন স্ত্রী এই ধরনের সমস্যায় ভোগা স্বামীকে সাহায্য করতে পারে। ডাক্তার রহমানও বইয়ের জন্য একটি অধ্যায় লিখেছেন। তিনি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই সমস্যার ব্যাখ্যা দিয়েছেন। আমি আশা করি এই বই পড়ে অনেক পরিবার সাহস পাবে। শায়মার বিয়ের দিন আরও কাছে চলে এসেছে। আজ আমরা বাজার করতে গিয়েছিলাম। শায়মা বলল, মা, আমি খুব নার্ভাস গো। আমি বললাম, স্বাভাবিক। প্রতিটা মেয়েরই বিয়ের আগে এমন লাগে গি। শায়মা বলল, মা, তুমি কি আমার জন্য চিন্তিত? আমি বললাম, না মা, আমি চিন্তিত না। তুই একটা ভালো ছেলে পেয়েছিস। তুই সুখী হবি গু। শায়মা আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি আমার আদর্শ। তুমি আমাদের পরিবারকে এত কঠিন সময় থেকে বের করে এনেছ গু। আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, আমি শুধু একটা মা হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। আগামীকাল রঞ্জনের শ্বশুরবাড়ির লোকজন আসবেন। তারাও শায়মার বিয়েতে যোগ দিবেন। অনিতার মা আমাকে ফোন করে বলেছিলেন, মিতালি বৌদি, আপনার সাহসিকতার কথা আমরা সবাই জানি। আপনাকে সম্মান করি গি। আমি বুঝতে পারি যে আমার গল্প এখন অনেকের কাছে পৌঁছেছে। কিন্তু এতে আমার লজ্জা লাগে না, বরং গর্ব লাগে। আজ সন্ধ্যায় রঞ্জন আমার কাছে এসে বসেছিল। সে বলল, মা, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। আমি বললাম, কিসের জন্য? রঞ্জন বলল, তুমি আমাকে হাল ছেড়ে দাওনি। তুমি আমার চিকিৎসার ব্যবস্থা করেছ। আমাকে সুস্থ করেছ। আমি বললাম, তুই আমার ছেলে। আমি তোকে ছেড়ে দিতে পারি কি করে? রঞ্জন বলল, কিন্তু অনেক মা পারেন। আমি সাপোর্ট গ্রুপে এরকম গল্প শুনেছি গু। আমি বললাম, সেসব মায়েদের দোষ দেওয়া যায় না। তারা বুঝতে পারেন না কি করতে হবে। রঞ্জন বলল, তাই তো তোমার কাজটা এত গুরুত্বপূর্ণ। তুমি তাদের পথ দেখাচ্ছ গু। কালকে আমার সাপোর্ট গ্রুপের মিটিং আছে। এবার আমি আমার বইয়ের কথা বলবো। যারা চাইবে তারা বই প্রি-অর্ডার করতে পারবে। আমার মনে হচ্ছে আমার জীবন এখন একটা নতুন অর্থ পেয়েছে। আগে আমি শুধু একজন গৃহিণী ছিলাম। এখন আমি অনেক পরিবারের আশার আলো। এই পরিবর্তন আমার নিজের কাছেই অবিশ্বাস্য লাগে। রবীন্দ্র প্রায়ই বলে, মিতালি, তুমি এখন একজন সেলিব্রিটি গু। আমি হেসে বলি, আমি কোনো সেলিব্রিটি না। আমি শুধু একজন মা যে অন্য মায়েদের সাহায্য করতে চায়। আমার এই গল্প এখানেই শেষ করছি। কারণ জীবন তো চলমান। প্রতিদিন নতুন ঘটনা ঘটছে। কিন্তু আমি যা বলতে চেয়েছিলাম তা বলেছি। জীবনে যত বড় সমস্যাই আসুক, হাল ছেড়ে দেওয়া যাবে না। সঠিক পদক্ষেপ নিলে, ধৈর্য রাখলে সবকিছুর সমাধান হয়। আর সবচেয়ে বড় কথা হল, আমাদের কঠিন অভিজ্ঞতা অন্যদের সাহায্য করতে পারে। আমি আশা করি আমার এই গল্প যারা শুনেছেন তারা কিছু না কিছু শিখতে পেরেছেন। আল্লাহ সবার মঙ্গল করুন। সবার পরিবার সুখী থাকুক। ধন্যবাদ সবাইকে। মিতালি সেন, ঢাকা। 2025 ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছিল। মেকানিক এসে ঠিক করছিল। সে ছেলেকে জিজ্ঞেস করল, ভাই, বাসায় কয়জন? ছেলে বলল, আমি আর আমার ওয়াইফ। আমি চুপ থাকলাম। মেকানিক বলল, নতুন মেশিনে বেবি কাপড় ওয়াশ করার অপশন আছে। দরকার হবে শীঘ্রই। ছেলে হেসে বলল, হ্যাঁ দরকার। মেকানিক চলে যাওয়ার পর আমি রেগে গিয়ে বললাম, কি বলছিস তুই? সে আমার কাছে এসে হাঁটু গেড়ে বসে বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার ওয়াইফ হও। আর শীঘ্রই আমাদের বেবি হোক। তুমি আমাকে বিয়ে করো, আমরা সংসার করি। ওয়াশিং মেশিনের সাবানের গন্ধ আর পানির আওয়াজের মধ্যে আমার হৃদয় কেমন যেন দুরুদুরু করে উঠল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়েন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম রবীন্দ্র সেন, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, রঞ্জন আর শায়মা। রঞ্জন 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। শায়মা 14 বছর বয়সী, মাধ্যমিক স্কুলে যায়। যে ঘটনার কথা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের এমন একটা অভিজ্ঞতা যা আমি কোনোদিন ভুলতে পারব না। এই ঘটনা ঘটেছিল গত বছর শীতের শেষে। আমাদের পুরাতন বাড়িটা ছিল পুরান ঢাকার একটা নিরিবিলি এলাকায়। বাড়িটা খুব পুরাতন, প্রায় 100 বছর আগের।
রবীন্দ্র আমাকে বারবার বলতো নতুন কোথাও যেতে, কিন্তু আমি এই বাড়িটাকে ছেড়ে যেতে পারতাম না। এখানে আমার শৈশব কেটেছিল, আমার বাবা মা এখানেই মারা গিয়েছিলেন। সেদিন সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে দেখি রঞ্জন ওয়াশিং মেশিনের সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে একটা অদ্ভুত হাসি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রঞ্জন? এত সকালে উঠে গেলে কেন? রঞ্জন আমার দিকে তাকিয়ে বলল, মা, আজ একটা বিশেষ দিন। আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কি? তার কথা শুনে আমার মনে হলো কিছু একটা গোলমাল আছে। ঠিক সেই মুহূর্তে দরজায় কলিং বেল বাজল। রঞ্জন দৌড়ে গিয়ে দরজা খুলল। একজন মেকানিক ভিতরে ঢুকল। তার হাতে টুলবক্স। মেকানিক বলল, স্যার, আপনিই কি ফোন করেছিলেন ওয়াশিং মেশিন ঠিক করার জন্য? রঞ্জন বলল, হ্যাঁ ভাইজা। মেশিনটা কাজ করছে না আগি। মেকানিক মেশিনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, দেখি কি সমস্যা কি। তারপর সে আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ভাই, বাসায় কয়জন? রঞ্জন একটু থেমে বলল, আমি আর আমার ওয়াইফ গু। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। রঞ্জন কি বলছে? কিন্তু আমি কিছু বললাম না, শুধু চুপ থাকলাম। মেকানিক মেশিনটা পরীক্ষা করতে করতে বলল, এই নতুন মডেলে বেবি কাপড় ওয়াশ করার বিশেষ অপশন আছে। আপনাদের দরকার হবে শীঘ্রই গু। রঞ্জন হেসে বলল, হ্যাঁ ভাইজা, দরকার হবে গু। মেকানিক প্রায় ঘণ্টাখানেক কাজ করে মেশিনটা ঠিক করে দিল। তারপর তার পয়সা নিয়ে চলে গেল। মেকানিক চলে যাওয়ার পর আমি রঞ্জনের দিকে রেগে গিয়ে বললাম, কি বলছিস তুই? কি সব বাজে কথা বলছিস মেকানিকের সামনে? রঞ্জন আমার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে অদ্ভুত একটা আবেগ। সে বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার ওয়াইফ হও। আর শীঘ্রই আমাদের বেবি হোক। তুমি আমাকে বিয়ে করো, আমরা সংসার করি। ওয়াশিং মেশিনের সাবানের গন্ধ আর পানির আওয়াজের মধ্যে আমার হৃদয় কেমন যেন দুরুদুরু করে উঠল। আমি বুঝতে পারছিলাম না এটা কি ঘটছে। রঞ্জন আমার ছেলে, আমার নিজের সন্তান। সে কি বলছে? আমি তাকে ধমক দিয়ে বললাম, পাগল হয়ে গেছিস নাকি? উঠ এখান থেকে। কি সব বাজে কথা বলছিস? কিন্তু রঞ্জন উঠল না। সে আমার হাত ধরে বলল, মা, তুমি বুঝছ না। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। তোমার রূপ, তোমার যৌবন, তোমার সৌন্দর্য সব আমাকে পাগল করে তোলে গু। আমার মাথা ঘুরে যাচ্ছিল। এ কি শুনছি আমি? আমার নিজের ছেলে আমাকে এসব কি বলছে? রঞ্জন, তুই কি বলছিস? আমি তোর মা। তুই আমার সন্তান। এসব কি পাগলামি? রঞ্জন বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। কিন্তু আমার মনে হয় আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। বাবা তোমার যত্ন নেয় না, তোমাকে খুশি রাখে না। আমি তোমাকে সুখী করতে পারি। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। আমার নিজের ছেলে আমার সাথে এমন কথা বলছে। এটা কি করে সম্ভব? তখনই হঠাৎ সায়মা স্কুল থেকে এসে হাজির। সে দরজা খুলে ভিতরে ঢুকে আমাদের এই অবস্থা দেখে বলল, কি হয়েছে মা? রঞ্জন ভাই মেঝে কেন বসে আছে? রঞ্জন তাড়াতাড়ি উঠে দাঁড়াল এবং স্বাভাবিক হয়ে বলল, কিছু না সায়মা, শুধু মায়ের কাছে কিছু একটা চাইছিলাম গু। সায়মা সন্দেহের দৃষ্টিতে আমাদের দিকে তাকাল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কিছু না মা, তুই ফ্রেশ হয়ে নে। আমি খাবার দিচ্ছি গু। সায়মা তার রুমে চলে গেল। রঞ্জনও তার রুমের দিকে যেতে লাগল। যাওয়ার সময় সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, আমি যা বলেছি সেটা নিয়ে ভেব। আমি সিরিয়াস গু। সেদিন সারাটা দিন আমি স্বাভাবিক থাকতে পারিনি। রঞ্জনের সেই কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এ কি সম্ভব? একজন ছেলে তার মায়ের প্রতি এমন অনুভূতি রাখতে পারে? সন্ধ্যায় রবীন্দ্র অফিস থেকে ফিরল। আমি তাকে কিছু বলবো কিনা ভাবছিলাম। কিন্তু কি বলবো? আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়। এ তো শুনতেই অদ্ভুত লাগছে। রাতের খাবারের সময় আমরা সবাই একসাথে বসলাম। রঞ্জন স্বাভাবিক আচরণ করছিল, কিন্তু মাঝে মধ্যে সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেটা আমার অস্বস্তি লাগছিল। রবীন্দ্র বলল, রঞ্জন, তোর পরীক্ষা কেমন যাচ্ছে? রঞ্জন বলল, ভালো বাবা। আমি আমার ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছি গু। সায়মা বলল, ভাইজা, তুই কি করতে চাস ভবিষ্যতে? রঞ্জন আমার দিকে তাকিয়ে বলল, আমি একটা সুখী সংসার করতে চাই। একজন সুন্দর স্ত্রীর সাথে, যে আমাকে ভালোবাসে এবং আমি যাকে হৃদয় দিয়ে ভালোবাসি। তার কথার মানে আমি বুঝতে পারছিলাম। আমার হাত কাঁপছিল।
রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, রবীন্দ্র আমার পাশে ঘুমাচ্ছে। আমি তাকে জাগিয়ে সব কিছু বলবো কিনা ভাবছিলাম। হঠাৎ আমার রুমের দরজায় আস্তে আস্তে কেউ টোকা দিল। আমি উঠে দরজা খুলে দেখি রঞ্জন দাঁড়িয়ে আছে। রঞ্জন, কি চাই? সে ফিসফিস করে বলল, মা, আমার সাথে একটু কথা আছে। দয়া করে বাইরে এসো। আমি রবীন্দ্রের দিকে তাকালাম। সে গভীর ঘুমে আছে। আমি ধীরে ধীরে বের হয়ে দরজা বন্ধ করে দিলাম। রঞ্জন আমাকে বসার রুমে নিয়ে গেল। সেখানে শুধু মৃদু আলো জ্বলছিল। সে আমাকে সোফায় বসতে বলল, মা, আজ সকালে আমি যা বলেছিলাম সেটা নিয়ে ভেবেছ? আমি বললাম, রঞ্জন, তুই কি বলছিস সেটা কি তুই বুঝতে পারছিস? এসব অন্যায়। আমি তোর মা গু। রঞ্জন বলল, মা, আমি জানি এটা সমাজের চোখে অন্যায়। কিন্তু ভালোবাসা কি অন্যায়? আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। আমি তোমার যত্ন নিতে চাই, তোমাকে সুখী করতে চাই। আমি কাঁপতে কাঁপতে বললাম, এসব কথা বলিস না রঞ্জন। এটা পাপ। রঞ্জন আমার কাছে এসে বসল। সে বলল, মা, বাবা তোমার যত্ন নেয় না। তুমি কি খুশি আছো এই সংসারে? তুমি কি সন্তুষ্ট? আমি দেখি তুমি সবসময় একা একা থাকো, কারো সাথে মনের কথা বলো না। সত্যি কথা হলো, রঞ্জনের কথা একটা সত্য ছিল। রবীন্দ্র সত্যিই আমার যত্ন নিত না। সে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকত। আমি অনেক সময় একাকিত্ব অনুভব করতাম। কিন্তু তাই বলে আমার ছেলের সাথে? রঞ্জন আমার হাত ধরল। তার হাত খুব গরম ছিল। সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। সেই ছোটবেলা থেকেই। তখন আমি বুঝতাম না এই অনুভূতি কি। কিন্তু এখন আমি বুঝতে পারি। আমি তোমাকে একজন পুরুষ হিসেবে ভালোবাসি। আমি আমার হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে শক্ত করে ধরে রাখল। রঞ্জন, তুই আমাকে ছেড়ে দে। এসব অন্যায়। রঞ্জন বলল, মা, তুমি একবার ভেবে দেখো। আমি তোমার চেয়ে অনেক ছোট, কিন্তু আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেভাবে বাবা কখনো ভালোবাসেনি। আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। তার কথা শুনে আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। একদিকে ভয়, অন্যদিকে কেমন যেন একটা আকর্ষণ। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। না রঞ্জন, এসব হতে পারে না। তুই তোর রুমে যাগ। রঞ্জনও উঠে দাঁড়াল। সে আমার খুব কাছে এসে দাঁড়াল। তার শ্বাস আমার মুখে লাগছিল। মা, আমি হাল ছেড়ে দেব না। আমি তোমাকে পেতেই হবে। তুমি একদিন বুঝবে আমি তোমার জন্য কত ভালো। এই বলে সে তার রুমে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে কাঁপছিলাম। কি ঘটছে আমার জীবনে? পরের কয়েকদিন রঞ্জন স্বাভাবিক আচরণ করল। কিন্তু যখন বাড়িতে আমি একা থাকতাম, সে আমার কাছে এসে নানা অজুহাতে কথা বলার চেষ্টা করত। সে আমার সাহায্য চাইত, আমার সাথে বসে টিভি দেখত, আমার রান্না করা খাবারের প্রশংসা করত। আমি বুঝতে পারছিলাম সে আমার মন জয় করার চেষ্টা করছে। কিন্তু এটা তো ভুল। এটা হতে পারে না। একদিন সকালে রবীন্দ্র অফিসে গেছে, সায়মা স্কুলে গেছে। রঞ্জনের ক্লাস ছিল না, সে বাড়িতে ছিল। আমি রান্নাঘরে রান্না করছিলাম। রঞ্জন এসে বলল, মা, আমি তোমাকে সাহায্য করি? আমি বললাম, না, দরকার নেই। কিন্তু সে রান্নাঘরে ঢুকে পড়ল। সে আমার খুব কাছে এসে দাঁড়াল। মা, তুমি কেমন আছো? ভালো। সত্যি? আমি মনে করি তুমি খুশি নও। আমি তার দিকে তাকালাম। কেন? আমি খুশি না কেন? রঞ্জন বলল, বাবা তোমার যত্ন নেয় না। সে সবসময় কাজ নিয়ে ব্যস্ত। তুমি সবসময় একা থাকো। তোমার কোনো বন্ধু নেই যার সাথে মনের কথা বলতে পারোক। সত্যি কথা হলো, রঞ্জনের কথা একেবারে মিথ্যা ছিল না। আমি সত্যি অনেক সময় একাকিত্ব অনুভব করতাম। রঞ্জন আরও কাছে এসে বলল, মা, আমি তোমার বন্ধু হতে চাই। তুমি আমার কাছে তোমার মনের সব কথা বলতে পারো। রঞ্জন, তুই দূরে সরে যা। রান্না করতে সুবিধা হচ্ছে না। কিন্তু সে সরে গেল না, বরং আরও কাছে এলো। তার শরীর আমার শরীর ছুঁয়ে গেল। আমি চমকে গিয়ে বললাম, রঞ্জন। রঞ্জন আমার কোমরে হাত দিল। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তার হাত সরানোর চেষ্টা করলাম। ছেড়ে দে আমাকে। কিন্তু সে আরও শক্ত করে ধরল। সে আমার মুখের দিকে তাকাল। তার চোখে এক অদ্ভুত আগুন।
মা, তুমি এত সুন্দর। আমি তোমাকে দেখলে আমার সব কিছু ভুলে যাই। আমি ভয় পেয়ে গেলাম। রঞ্জন, তুই আমাক